নমস্কার, তোমরা যারা জুন মাসে অর্থাৎ আসন্ন 2021 সালের যে রিডিউসড সিলেবাসে মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য যে সাজেশনস নিয়ে আমরা আসছি, আবারও চলে এসেছি। তোমরা চ্যাপ্টার নামও দেখতে পাচ্ছ, তোমরা জানো যারা ফলো করো যে অলরেডি কিন্তু চ্যাপ্টার 3 অর্থাৎ রিডিউসড সিলেবাসের যে লাস্ট চ্যাপ্টার অর্থাৎ বংশগতি, তার কয়েকটি সাধারণ জিনগত রোগের আমরা কিন্তু এমসিকিউ এবং 1 নম্বর অর্থাৎ ওভারঅল 1 নম্বরের কোয়েশ্চেন আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি। যা যা তোমাদের সাজেশনস লাগবে আমরা দিয়ে দিয়েছি ওই পোর্শন থেকে, 1 নম্বর থেকে। আজকে আমরা কিন্তু এই চ্যাপ্টারেরই 2 বা 3 এবং একই সঙ্গে 5 নম্বরের কিছু সাজেশনস, যেটি তোমরা যদি ফলো করো, ভালো করে যদি তোমরা শোনো কি বলতে চলেছি সাজেশনসে, এবং একই সঙ্গে যদি এটা বসায়ের মাধ্যমে অধ্যয়ন করো, তাহলে কিন্তু তোমরা কমন পাবে না, শুধু ফুল মার্কসও এই 2, 3 বা 5 থেকে পাবে। তাহলে চলো শুরু করি আজকে এই চ্যাপ্টারের 3rd চ্যাপ্টারের 2, 3 এবং 5 মার্কসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি 2021 সালের মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই নিয়ে আলোচনা শুরু করি। তাহলে চলো শুরু করি চ্যাপ্টার 3 2 বা 3 মার্কসের প্রশ্ন নিয়ে প্রথমে আলোচনা করি, যেটা সাজেশন হিসেবে তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই মেন্ডেলের বংশগতি প্রথম অর দ্বিতীয় সূত্র লেখো। খুব গুরুত্বপূর্ণ। এইবারে কিন্তু একটি সূত্র আসার চান্স প্রচন্ড পরিমাণেই বেশি, কাজে দুটি সূত্রই অর্থাৎ পৃথকীভবন এবং স্বাধীন সঞ্চারের সূত্র, যেটি বংশগতির দুটি সূত্র মেন্ডেল দ্বারা প্রণীত, দুটোই তোমাদের কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে। এবং একই সঙ্গে বলে থাকি, নিজের থেকে কিন্তু কোনো শব্দ চয়ন বা শব্দ লিখতে যাবে না, কারণ সূত্র মানে কিন্তু পুরো কথাটাই হতে হবে সায়েন্টিফিক্যালি কারেক্ট। কাজেই সেক্ষেত্রে তোমরা কিন্তু ধ্যান রাখবে। তাহলে প্রথম প্রশ্ন, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম বা দ্বিতীয় সূত্র। তারপরে হচ্ছে, এটি খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য, বংশগতি কাকে বলে, তা ডেফিনেশন। বংশগতি বলতে কি বোঝো, এই ডেফিনেশনটাও কিন্তু খুব সুন্দরভাবে বিজ্ঞানসম্মতভাবে ওয়ার্ড বুঝে বুঝে তোমরা কিন্তু রেডি করে রাখবে। কোশ্চেন নাম্বার 3, এরকম একটা প্রশ্ন দেখবে তোমরা, কিন্তু আমরা এমসিকিউ তো আলোচনা করেছি, কিন্তু সেখানে জাস্ট এক কথায় বা এমসিকিউ হিসাবে অনেকটা। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এই যে জিনোটাইপ, তার থেকে কি কি গ্যামেট পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু তুমি বুঝতে পারছো এখানে কিন্তু একের বেশিও গ্যামেট পাওয়া যেতে পারে, বা এক ধরনের গ্যামেট পাওয়া যাবে কি যাবে না, তোমাকে কিন্তু একদম করে দেখাতে হবে। অর্থাৎ কি কম্বিনেশনের গ্যামেট তুমি এখানে পাচ্ছ সেটা কিন্তু তোমাকে এখানে করে করে দেখাতে হবে। এবং একই সঙ্গে বলি, এই রকমের একটি প্রশ্ন কিন্তু এই জাতীয় একটি প্রশ্ন, এই গ্যামেট কিরকম গ্যামেট পাওয়া যেতে পারে এবারে কিন্তু আসার চান্স প্রবল। কাজেই তোমরা RRYY হতে পারে, BBRR হতে পারে, RRWW হতে পারে, বিভিন্ন রকমের কম্বিনেশন কিন্তু প্র্যাকটিস করে রাখবে। এটা অ্যাজ ফর এক্সাম্পল, RRYYটা খুব সহজেই তোমরা কিন্তু করতে পারবে আশা করি। 4 নম্বর প্রশ্ন রেখেছে, এটা খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, পার্থক্য লেখো ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে, অর্থাৎ ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো। এর আগেও তোমরা যারা প্রথম চ্যাপ্টারের বা অন্যান্য চ্যাপ্টারের যে সাজেশনস দেখেছো, তখন কিন্তু আলোচিত হয়েছে যে অলরেডি পার্থক্য লেখার সময় কিন্তু লাইফ সায়েন্সের ক্ষেত্রে বিশেষ করে 3টে কলাম করতে হবে। প্রথমে হবে বৈশিষ্ট্য, তারপরে ফিনোটাইপ, তারপরে জিনোটাইপ। অর্থাৎ বৈশিষ্ট্যটা তুমি প্রথমে লিখলে সংজ্ঞা লিখলে, তারপরে তুমি যেটা বোঝাতে চাও, অর্থাৎ বৈশিষ্ট্য কিন্তু তুমি সংখ্যা মানে তোমার যে ডিফারেন্স, পার্থক্যটা যে আধারের ওপর লিখছো তার কিন্তু বৈশিষ্ট্যের আন্ডারে সেই কথাটা রাখতে হবে। এটা হলে কিন্তু অ্যান্সারটা খুব সুন্দর এবং যাকে বলে সায়েন্টিফিক্যালি প্রপার হবে। কাজে এই পার্থক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য নিরূপণ করো, আসতে পারে। কোশ্চেন নাম্বার 5, বিশুদ্ধ ও সংকর জীব বলতে কি বোঝো, উদাহরণ সহ বোঝাও। এক্ষেত্রে 1+1 হতে পারে, বা বিশুদ্ধ বা সংকর জীব শুধু 2 মার্কসও আসতে পারে। কিন্তু যেভাবেই আসুক, উদাহরণ দিয়ে যখন বোঝাতে বলবে তখন কিন্তু তোমাকে ডেফিনেশনের জন্য একটা লাইন একটা পোর্শন খরচ করতে হবে। তারপর প্যারা করে তুমি লিখবে, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবে যে তুমি যে উদাহরণটা দিচ্ছ সেটা কেন বিশুদ্ধ জীব বা সংকর জীব। লাইক আমি যদি একটু এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে বিশুদ্ধ জীব উদাহরণ সহ বোঝাচ্ছে, তুমি কাকে বলে ডেফিনেশনটা লিখলে, আবারও বলছি শব্দটা ঠিকঠাক থাকবে, সায়েন্টিফিক্যালি যেন প্রপার অ্যান্ড কারেক্ট হয় শব্দগুলো যে ডেফিনেশনে তুমি ইউজ করছো যা। এবং তুমি তখন লিখলে বিশুদ্ধ মানে ক্যাপিটাল টি, অর্থাৎ এটি হচ্ছে বিশুদ্ধ লম্বা গাছ। কেন বুঝিয়ে দেবে, কারণ বলবে এর যে দুটোই ক্যাপিটাল টি, তাই এর থেকে আমি যা পাবো সেটা হচ্ছে ক্যাপিটাল টি গ্যামেট পাবো। কাজে এর দুটি হচ্ছে ক্যাপিটাল টি, অর্থাৎ এর যে
মধ্যে অবস্থিত হচ্ছে, দুটোই হচ্ছে বিশুদ্ধ লম্বা, কোনো সংকরায়নের মধ্যে ঘটেনি, তো এটি বিশুদ্ধ লম্বা। ঠিক সংকরায়নের ক্ষেত্রে, সংকরজীবের ক্ষেত্রে তুমি ঠিক এইভাবেই একটা উদাহরণ বুঝিয়ে দেবে, খুব সিম্পল, এক লাইনের মধ্যে, কোনো ডিটেলসে যাওয়ার দরকার নেই, তোমাদের অত ডিটেলস সিলেবাসে নেই, দিলেই কিন্তু ফুল মার্কস পাবে এবং সেটা সায়েন্টিফিক্যালি প্রপার অ্যান্ড কারেক্টও হবে। কোয়েশ্চেন নাম্বার 6 রাখা হয়েছে যেটা অ্যাজ এ সাজেশন, অসম্পূর্ণ প্রকটতা কি বা কাকে বলে এবং এর সঙ্গে গুরুত্ব লেখো। 1+1 আসতে পারে বা শুধু অসম্পূর্ণ প্রকটতা কাকে বলেও আসতে পারে, কিন্তু ডেফিনেশনটা লেখার পরে গুরুত্বটা তুমি যখন লিখবে সেটা কিন্তু অবশ্যই তোমাকে একটা প্যারাগ্রাফ করে লিখতে হবে। দুটো অ্যান্সার যখন থাকবে বা দুটো কোয়েশ্চেন যখন একসাথে থাকবে, তোমাকে কিন্তু অ্যান্সারটা লিখতে হবে সেপারেটলি দুটো প্যারা করে। এবং দেখো স্ল্যাশ দিয়ে একটা কোয়েশ্চেন দিয়েছি, মেন্ডেলের সূত্রের বিচ্যুতি সম্পর্কে কি জানো, এই জাতীয় কিন্তু একটু ঘুরিয়ে, মানে অ্যান্সার তোমার জানা, কারণ অসম্পূর্ণ প্রকটতাই হচ্ছে মেন্ডেলের সূত্রের বিচ্যুতি, কিন্তু তোমাকে ডাইরেক্ট দিল না অসম্পূর্ণ প্রকটতা সম্পর্কে, টার্মটাই ইউজ করলো না, দিয়ে দিল মেন্ডেল সূত্রের বিচ্যুতি সম্পর্কে লেখো বা কি জানো এর গুরুত্ব কি, তাহলে অ্যান্সারটা তোমার একই হবে বেসিক্যালি, কিন্তু তোমাকে কিন্তু জেনে রাখতে হবে এবং তোমাকে তখন কিন্তু গুরুত্ব দিয়ে লিখতে হবে বিচ্যুতিটা কেন। কোয়েশ্চেন নাম্বার 7 যেটা রেখেছি, মটর গাছের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় F2 জনিতে প্রাপ্ত উদ্ভিদের ফিনোটাইপগুলো লেখো। আবারও বলি, যেটা এমসিকিউ এর ক্ষেত্রে বলেছি, ফিনোটাইপ যেটা হয় সে 9:3:3:1 যে ফিনোটাইপটা হলো, তার ব্র্যাকেটে কিন্তু তোমাকে অবশ্যই 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 লিখতে হবে 9টা কোন গাছের জন্য, 3:3 এই দুটো 3 কোন, অর্থাৎ কি কি গাছকে ডিনোট করে, এবং লাস্টে যে 1 সেটা কোন গাছকে ডিনোট করে, আদারওয়াইজ কিন্তু ফুল মার্কস তোমরা পাবে না। কাজে এটা খুব ভালো করে খেয়াল রাখবে, ফিনোটাইপ যখন লিখবে, এরকম 2 নম্বর যেহেতু কোয়েশ্চেনের পূর্ণমান, সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কস পেতে গেলে তোমাকে যেটা বললাম ব্র্যাকেটে লিখে দিতে হবে যে এই যে প্রপোর্শন 9:3:3:1 প্রত্যেকটা পার্ট কাদের 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 জন্য। কোয়েশ্চেন নাম্বার 8, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত পরীক্ষায় সাফল্যের কারণ কি। এই কোয়েশ্চেনটা একই, এবং এর পরের আর একটা কোয়েশ্চেন যে আলোচনা করবে, এই দুটো কোয়েশ্চেনের মধ্যে একটি কোয়েশ্চেন আসার চান্স এবারে প্রচণ্ডভাবেই প্রবল। তোমাকে কিন্তু এগুলো পয়েন্ট করে করে কোনো মানে একটা প্যারাগ্রাফে লিখবে না, সেটা কখনোই মানে একটা সুন্দর কমপ্লিট অ্যান্সারকে ডিনোট করে না। সাফল্যের কারণ যখন তোমাকে দেবে মেন্ডেলের যে বংশগতি সংক্রান্ত পরীক্ষার, সেক্ষেত্রে তোমাকে পয়েন্ট করে করে বা বুলেট করে করে কিন্তু সুন্দর করে প্রত্যেক মানে তোমার যা যা মনে হয়, যা যা পড়েছো সাফল্যের কারণগুলো লিখতে হবে। কোশ্চেন নাম্বার 8 যেটা বলছিলাম, এই আগের কোশ্চেন এবং এই কোশ্চেনের মধ্যে একটা আসার চান্স খুব বেশি, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মটর গাছকে কেন নির্বাচন করেছিলেন। বেশ কিছু কারণ আছে, স্বপরাগ যোগ করতে পারে, মটর গাছের ডিউরেশন অফ লাইফ স্প্যানের বিভিন্ন কারণ আছে, তোমরা 3-4টে কারণ পড়েছো, রিজন পড়েছো, সেগুলোও কিন্তু আবারও বলছি বুলেট বা পয়েন্ট করে 1 2 3 4 করে সুন্দর করে কিন্তু তোমাদের লিখতে হবে। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ আগত মাধ্যমিক পরীক্ষার জন্য। কোশ্চেন নাম্বার 10 রেখেছি, মটর গাছের 2টি বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করো যার দ্বারা তুমি দ্বিসংকর জনন পরীক্ষাটা করতে পারবে। তার মানে কি, তোমাকে 2টি বিপরীতধর্মী মানে হচ্ছে, ধরো তুমি লিখলে আমরা কিভাবে দ্বিসংকর জনন, মেন্ডেল ওটাই লিখবো। মেন্ডেল কি করেছিলেন, উনি করেছিলেন হচ্ছে কুঞ্চিত, রাইট? তোমরা সবাই জানো, কারণ তোমাদের সবই পড়া রিভাইজ চলছে তোমাদের এখন। তাহলে আমার এই একটা বৈশিষ্ট্য, 2টি বৈশিষ্ট্য বিপরীতধর্মী বলেছে, সবুজ আর হলুদ হচ্ছে আমার নাম্বার 1, আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে গোলাকার এবং কুঞ্চিত। তাহলে এই দুটো তোমরা যদি লিখে দিতে পারো, তার সঙ্গে তোমরা যদি চাও ডিনোট করে দিতে পারো, সবুজ আমি এই ওয়ার্ড দিয়ে ডিনোট করব, হলুদ এই ওয়ার্ড দিয়ে, গোলাকার কুঞ্চিত এইভাবে, আরো ভালো হয়। এটা হচ্ছে তোমার দ্বিসংকর, মানে আমরা কি জানি 2 রকমের বৈশিষ্ট্য, সবুজ গোলাকার হলুদ কুঞ্চিত, এরকম 2 জোড়া 2 রকমের ডিফারেন্ট বৈশিষ্ট্য নিয়ে কিন্তু তিনি পরীক্ষা করেছিলেন। কাজেই দ্বিসংকর না একসংকর জননের ক্ষেত্রে বিপরীতধর্মী বৈশিষ্ট্য তোমার থেকে চাইছে, সেটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে প্রশ্নটা ভালো করে পড়ে, আর যেরকমভাবে বললাম সেরকমভাবে অ্যান্সার করলে ফুল মার্কস পেয়ে যাবে। এইবার আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 11-তে, মিউটেশন কি। মিউটেশন কি তোমরা ডেফিনেশনে আকারে লিখবে, এবং তোমরা যদি এর উদাহরণ সম্পর্কে যে তোমরা জানো এবং তোমরা যদি কনফিডেন্ট হও যে উদাহরণটা তোমরা ঠিকঠাক লিখতে পারবে, তাহলে কিন্তু উদাহরণ দেবে, আদারওয়াইজ তুমি ডেফিনেশনটাই লিখো। কারণ হচ্ছে
ভুল লেখার থেকে না লেখা ভালো, কারণ আমরা দেখি বা আমাদের সিনিয়র টিচার্সরা অনেক সময় বলে থাকে যে মিউটেশনটার ক্ষেত্রে যেহেতু আমাদের সিলেবাসে খুব ডিটেলসে মিউটেশন বা ভেরিয়েশন এগুলো নেই, বাট পরীক্ষা অনেক সময় চলে আসে, কিন্তু তোমাদের যেহেতু ধারণাটা খুব কম থাকে, তোমরা ডেফিনেশন লিখতে পারলেও উদাহরণটা ঠিকঠাকভাবে তোমরা তুলে ধরতে পারো না। তাই বলছি, উদাহরণটা যদি তোমাদের বুঝতে চাও তাহলে লাইভ ক্লাস জয়েন করতেই হবে, আর যদি মনে হয় যে তোমরা উদাহরণটা লিখতে কনফিডেন্ট নাও, সেক্ষেত্রে মিউটেশনের শুধু ডেফিনেশনটাই খুব সুন্দরভাবে 2 লাইনের একটা যে ডেফিনেশন আছে, যে কোনো তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে, সেটা রেডি করে নাও। কোশ্চেন নাম্বার 12, অ্যালিল বলতে কি বোঝো, উপযুক্ত উদাহরণ দিয়ে লেখো। অ্যালিল কি বললে উইথাউট এক্সাম্পল তোমাদের কিন্তু অ্যান্সার কমপ্লিট হবে না। অ্যালিল কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাতে বলুক না বলুক, উদাহরণ দিয়ে তোমাকে বোঝাতে হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম। ডেফিনেশন মানেই উদাহরণ দিয়ে বা একটা কিছু দিয়ে তোমাকে উদাহরণটাকে জাস্টিফিকেশন দিকে নিয়ে যেতে হবে বা জাস্টিফাই করতে হবে। তাহলে এটা কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 13, টেস্ট ক্রস কাকে বলে। টেস্ট ক্রস কাকে বলে যদি দেয়, তাহলে তোমাকে ডেফিনেশন দেওয়ার পরে কিন্তু যে উদাহরণটা দিতে হবে, সেখানে কিন্তু তোমাকে পুরো টেস্ট ক্রসের জন্য যেটা দরকার, একটা ছোট্ট করে তুমি যদি সেই একটা মানে অন্তত F1 জন্য অবধি তুমি যদি সেই ক্রসটা করে দেখাতে পারো, সেটা হবে কিন্তু প্রপার অ্যান্ড কমপ্লিট উত্তর তোমার এই প্রশ্নের ক্ষেত্রে। সেই কমপ্লিট উত্তর জন্য তোমাকে কিন্তু টেস্ট ক্রসে শুধু একটা সংখ্যা দিলেই হবে না, F1 F2 চেকার বোর্ড দরকার নেই, শুধু F1 যে প্যারেন্টালে এই ছিল, F1 এ এই পেলাম, তাহলে টেস্ট ক্রসের ডেফিনেশন আমি এই বলেছি, এখানেও তাই এটি একটি টেস্ট ক্রসের উদাহরণ। কমপ্লিট সুন্দর করে ছোট্ট করে, কারণ বিজ্ঞান মানে জীবন বিজ্ঞান বলো ভৌত বিজ্ঞান বলো, মানে বিজ্ঞানে কিন্তু খুব বেশি লেখার কোনো স্কোপ নেই, যেটুকুনি লিখবে সাইন্টিফিক্যালি ছোট্ট সুন্দর পরিমিত। কাজেই বুঝতে পারলে টেস্ট ক্রস এবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কিভাবে অ্যান্সার লিখবে সেটাও বলে দিলাম। এবারে 14 নম্বর প্রশ্নে চলে আসি, পুরুষদের কেন হেটারোগ্যামেটিক বলে। উদাহরণটা তুমি জানো, তোমরা বা অ্যান্সারটা জানো যে XY আমাদের শরীরে থাকে, পুরুষদের শরীরে থাকে XY, আমাদের হচ্ছে যৌন ক্রোমোজোম, এক্স এবং ওয়াই 2 রকমের থাকে বলে হেটারো। মেয়েদের যেহেতু এক্স এক্স দুটোই এক্স থেকে তারা হোমোগ্যামেটিক, আমাদের যেহেতু XY তাই এক্স গ্যামেটও আমাদের থেকে পরবর্তী প্রজন্মে যেতে পারে, আবার ওয়াই গ্যামেটও পরবর্তী প্রজন্মে যেতে পারে। তাই XY 2 রকমের গ্যামেটের সংমিশ্রণ বা একটা থাকার জন্য আমাদের যৌন ক্রোমোজোমে, তার জন্য আমাদের পুরুষদের ক্রোমোজোমকে বলা হয় হেটারোগ্যামেটিক। উত্তরও বলে দিলাম। 15 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এবছরের জন্য, সেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণে কিভাবে ওয়াই ক্রোমোজোম ভূমিকা নেয় সেটি লেখো, বা একই উত্তর একই বা আরও সোজাভাবে মানে একদম সিম্পল টার্মে তোমাকে দিতে পারে যে মানুষের কিভাবে লিঙ্গ নির্ধারণ হয়, একটা ক্রস করে তুমি দেখাও। বিগত বছরে তোমরা যদি দেখো কোশ্চেন কিন্তু এসছে যে মহিলাদের যে অ্যাকচুয়ালি সন্তানের যে সেক্স নির্ধারণে কোনো ভূমিকা থাকে না, সেটি তুমি কিভাবে বোঝাবে। একই উত্তর ঠিক তোমাকে ক্রস করে 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 আলটিমেটলি একটা জায়গায় আসতে হবে, একটা উপসংহারে আসতে হবে সায়েন্টিফিকভাবে যে এই কারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকায় মুখ্যত, অথবা এইভাবে নির্ধারিত হয় একটা মানুষের লিঙ্গ বা সেক্স কি হতে চলেছে, যে নতুন সন্তান আসতে চলেছে। ঠিক এভাবেই তোমরা কিন্তু এই অ্যান্সারটা করতে পারো। এবং আবার বলছি, বেশি লেখার দরকার নেই, মূলত ক্রস করে করেই তোমরা একটা দেখালেই উত্তর পাবে, ভালো মানে মার্কস ভালো পাবে যদি এরকমভাবে উত্তরটা লিখতে পারো। নাম্বার 16 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মনে করছি আগত মাধ্যমিকের জন্য, রাজকীয় হিমোফিলিয়া কি বা কাকে বলে। এর সঙ্গেই 1+1 করে আসতেই পারে কোন হিমোফিলিয়াকে ক্রিসমাস রোগও বলা হয়ে থাকে বা ক্রিসমাস ডিজিজ বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে কিন্তু খুব বেশি নয়, ঠিক কোন হিমোফিলিয়াকে বলে সেটি কোন ফ্যাক্টরের মিউটেশনের জন্য হয়ে থাকে লিখে দিলি ফুল মার্কস তোমরা পাবে। ডিটেলস তোমাদের সিলেবাসে নেই, তোমরা জানো, দরকারও নেই। কাজে এটা এবারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 17, বর্ণান্ধত্বের বা যেটাকে আমরা ইংলিশে বলি কালার ব্লাইন্ডনেস, তার প্রকারভেদগুলি কী কী, অর্থাৎ সবুজের জন্য তার কি নাম, লালের জন্য কি নাম, নীল বর্ণান্ধতার কি নাম, এই 3-4টে নাম লিখলেই ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু কোনো ডিটেলস লেখার কোনো স্কোপ নেই, শুধু লিখবে এই কালারের বর্ণান্ধতা দেখা যায়, লালের জন্য এটার নাম এই, নীলের জন্য এই, সবুজের জন্য এই, ব্যাস, দ্যাটস ইট, ফুল মার্কস একদম তোমাদের হাতের মুঠোয়। এর পরের প্রশ্ন রেখেছি, এই প্রশ্নটা কিন্তু এবারে
একটা আসার চান্স আছে, বা এই হিমোফিলিয়ার এই জাতীয় প্রশ্ন একটা ক্রস আসার চান্স আছে। এই ক্রসটা হচ্ছে, দেখো কি বলেছে, যে বাবা বর্ণান্ধ, মা স্বাভাবিক, তাহলে তাদের সন্তানদের বর্ণান্ধ হওয়ার প্রবণতা সম্পর্কে লেখো। প্রবণতা সম্পর্কে লেখো মানে তোমাকে ক্রস করে দেখাতে হবে কত পার্সেন্টেজ প্রবণতা রয়েছে। সেম ক্রস করে বলুক বা প্রবণতা সম্পর্কে জানতে চাক, তোমাকে সেই ক্রস করে করে লাস্টে চেকার বোর্ড করে দেখিয়ে দিতে হবে যে তাহলে তাদের সন্তানদের, অর্থাৎ কন্যা সন্তানের এত বা পুরুষ সন্তানের এত হচ্ছে পার্সেন্টেজ বা এত শতাংশ প্রবণতা রয়েছে হওয়ার বা হওয়ার নেই। এইটা কিন্তু তোমাদের একটা চেকার বোর্ড অবধি করে F2 জনু অবধি আসতে হবে। কোশ্চেন নাম্বার 19, থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলের ভূমিকা উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ, এবং সঙ্গে সঙ্গে বলে রাখি, এটা 2 নম্বর বা 3 নম্বরের মার্কসের কোশ্চেনে রাখলেও 5 নম্বরেও কিন্তু থ্যালাসেমিয়ার কোনো একটা প্রশ্নের সঙ্গে এটা জুড়ে দিতে পারে। কাজেই সেক্ষেত্রে মানে পূর্ণ মান যেটা সেটা 2 বা 3ই থাকবে, কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর দিস ইয়ার 2021। থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলের ভূমিকা কি? সুন্দর করে পড়বে, গল্প বানাতে যাবে না। এই প্রশ্নটার ক্ষেত্রে কিন্তু অনেকেই তোমরা গল্প বানিয়ে ফেলো, একদমই নয়। ঠিক যেইটুকানি দরকার বলে পয়েন্ট করে লেখো, প্যারাগ্রাফ করে লেখার দরকার নেই। ঠিক যেইটুকানি দরকার, যদি তোমার মানে 2টো পয়েন্টই তুমি লিখবে, 2টো পয়েন্টই লেখো, তাতেই তুমি 2-এ 2, 3-এ 3 পেতে পারো। কিন্তু সেটা যেন সায়েন্টিফিক্যালি কারেক্ট, প্রপার এবং কমপ্লিট অ্যান্সার হয়। কোশ্চেন নাম্বার 20, হিমোফিলিয়া রোগের কারণ ও লক্ষণ লেখো। আবারও বলছি, দেখো একটা প্রশ্নে 2টো কিন্তু পার্ট আছে, কারণ, লক্ষণ। সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্যারাগ্রাফ করে প্রথমে তুমি কারণ লিখে ফেললে, তারপরে প্যারাগ্রাফ করে লক্ষণ লেখো। এবং বলে রাখি, 5 নম্বর প্রশ্নতে যেতেও আমি বলবো, চেষ্টা করবে, যেটা অনেকেই আজকাল করতে চাও না, কিন্তু চেষ্টা করবে টু ইউজ টু ডিফারেন্ট পেন, কালারটা যেন ডিফারেন্ট হয় দুটো, মানে কালো এবং নীল। কালো দিয়ে হেডিং অর্থাৎ হিমোফিলিয়া রোগের কারণ, নীল দিয়ে অ্যান্সারটা লিখে ফেললে, পরের প্যারাগ্রাফে লক্ষণ কালো দিয়ে লিখলে, নীল দিয়ে অ্যান্সারটা লিখলে। কারণ দেখবে একটা লেখা তুমি যত একটা মানে দেখতে সুন্দর করে তুলবে, লেখা তো সুন্দর দেখতে সুন্দর করে লেখাটা ভুলভাল লিখলে তাহলে তো হবে না, কিন্তু লেখাটা প্রপার সায়েন্টিফিক লেখার সঙ্গে সঙ্গে দেখতে যদি সেটা মনোগ্রাহী হয়, তাহলে কিন্তু তোমাদের মার্কসটা বেশি পাওয়ার না, 80%-এর ওপরে মার্কস পাওয়ার সম্ভাবনা এখন সবাই পাও, তাও সম্ভাবনাটা আরও বেড়ে যায়। তাহলে আমরা কিন্তু শেষ করে ফেললাম 2 বা 3 নম্বরের সাজেশনস। এইবার আমরা চলে আসি 5 নম্বরের কিছু কিছু প্রশ্ন। এর মধ্যে তুমি দেখবে 1+1+3 বা 2+3 আমি রেখেছি, কিন্তু 5 নম্বরের প্রশ্নটা কিভাবে আসে মূলত সেটার একটা ধারণাও তোমাদের দেওয়ার জন্য এই সাজেশনসগুলো রেখেছি। আবারও বলছি, কমন পাওয়ার চান্স যেমন আছে ঠিক সেভাবেই ওইখানে যে 2+3, সেই 2+3 একসাথে নিয়ে আসে 2 নম্বরের কোশ্চেনও আসতে পারে। আবার 1 নম্বরের যে কোশ্চেনটা 1+1+3 রেখেছি, সেই 1 নম্বরের কোশ্চেনটা শর্ট কোশ্চেনও কিন্তু আসতে পারে। কাজেই তুমি যদি সবটাই প্র্যাকটিস করো, যা যা প্রশ্ন আমি দিচ্ছি, তাহলে কিন্তু কমন পাবে, সেই গ্যারান্টি রইল। তাহলে 5 নম্বরের প্রশ্নে আমরা চলে আসি এবারে। 3rd চ্যাপ্টারের 5 নম্বরের প্রথম প্রশ্ন আমি রেখেছি, থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে কোন কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? খুব গুরুত্বপূর্ণ কিন্তু মনে হচ্ছে পুরো এই সেটটি এবছরের জন্য। তারপরে এই রোগের ক্ষেত্রে দেহে লোহার পরিমাণ কেন বেড়ে যায়? থ্যালাসেমিয়া রোগের কারণ ও লক্ষণগুলি সম্পর্কে লেখো। এর সঙ্গে কিন্তু কোনো একটা প্রশ্ন বাদ দিয়ে জুড়ে দিতে পারে জেনেটিক কাউন্সিলিং এর, মানে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা, যেটা আমি প্রিভিয়াসলি 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চেনও বলেছি। আবারও বলছি, প্রত্যেকটা অ্যান্সার কিন্তু এক্ষেত্রে পার্ট পার্ট করে প্যারাগ্রাফ করে তোমাকে লিখতে হবে। এবং 1+1+3 যেহেতু বুঝতেই পারছো, 1+1 প্রথম দুটো যেহেতু 1+1 1 নম্বরের প্রশ্ন, 1 লাইনের মধ্যে সায়েন্টিফিক্যালি প্রপার কমপ্লিট অ্যান্সার লিখলেই হবে, কোনো বেশি ব্যাখ্যা দেওয়া দরকার নেই। এটা হচ্ছে প্রথম 5 নম্বরের সাজেশন। 2 নম্বর সাজেশন 5 নম্বর মার্কসের ক্ষেত্রে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর জনন প্রক্রিয়ায় বা পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত জিনোটাইপ ও ফিনোটাইপ কি হয় ক্রস করে দেখাও। যদি ক্রস করে দেখাও নাও বলতো, যদি শুধু বলতো F2 এর ক্ষেত্রে ফিনোটাইপ জিনোটাইপ কি হয় বলো বা লেখো, 3 নম্বর যেহেতু আছে তোমাকে কিন্তু পুরো চেকার বোর্ড অবধি, মানে FP F1 জন্য F2 জন্য চেকার বোর্ড করে তোমাকে পুরো একদম যে তোমার যে অনুপাতটা জিনোটাইপ বা ফিনোটাইপে সেটা কিন্তু করে দেখাতে হবে।
তার সঙ্গে রাখা গেছে 2 নম্বরে এই পরীক্ষার মাধ্যমে কি সিদ্ধান্তে আসা যায়। এই জাতীয় কোশ্চেন কিন্তু তোমরা ভাবে বাবা এটা আবার কি দিল, খুব ইজি। তুমি তো জানো দ্বিসংকর, এটা তোমার হচ্ছে দ্বিসংকর বা একসংকর যাই বলে দিক না কেন, তুমি জানো যে একসংখ্য প্রক্রিয়ার মাধ্যমে মেন্ডেল কোন সূত্রে উপনীত হয়েছিলেন, কেন হয়েছিলেন, সেটাই লিখবে যে এই ব্যাপার হলো তার জন্য মেন্ডেল এর থেকে বা এর থেকে এই কারণে এই সূত্রে আমরা উপনীত হতে পারি। দ্যাটস ইট, ফুল মার্কস তোমার হাতের মুঠোয়। এরপর 3 নম্বর যেটা লাস্ট 5 নম্বরের ক্ষেত্রে আমি রেখেছি, এই রকম একটা ক্রস কিন্তু এবারে আসতে পারে। ডাইরেক্ট তোমাকে দ্বিসংকর বা একসংকর বলে দিল না, বা অসম্পূর্ণ প্রকটতা বলে দিল না, পুরো তোমাকে তুলে দিলে এর সাথে ক্রস করে দেখাও। তোমাকে কিন্তু সেটা সুন্দরভাবে পার্ট বাই পার্ট একদম পি জোন থেকে শুরু করে F2 জোন, চেকারবোর্ড থেকে শুরু করে অনুপাতে এসে একটা কনক্লুশন অবধি ড্র করতে হবে তোমার অ্যান্সারের ক্ষেত্রে। প্রশ্নটা দেখো কি বলেছে, একটু বিশুদ্ধ কালো ক্যাপিটাল বি ও অমসৃণ লোমযুক্ত যেটা ক্যাপিটাল আর গিনিপিকের সঙ্গে একটু বিশুদ্ধ সাদা একটা স্মল বি এবং মসৃণ লোমযুক্ত একটা স্মল আর গিনিপিকের ক্রস করা হলো। সেক্ষেত্রে F2 জনের জেনোটাইপ ফেনোটাইপ কী হবে, চেকারবোর্ডের সাহায্যে বলো। চেকারবোর্ড না বললেও তোমাকে চেকারবোর্ড করতেই হবে। তার সঙ্গে রেখেছি এই পরীক্ষার সাহায্যে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত কোন সূত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাকে এটা 4+1ও আসতে পারে বা 3+2তেও আসতে পারে। 4+1 লাস্টের কোয়েশ্চেনটা যদি তুমি শুধু লিখে দেবে, এটার মাধ্যমে আমি দ্বিতীয় সূত্রের নাম দিয়ে এই সূত্রের কনক্লুশনে আসতে পারি বা উপসংহারে আসতে পারি। +2 যখন থাকবে তোমাকে কিন্তু এই সূত্রটাকেও একটু মানে অল্প করে ব্যাখ্যা করে দিতে হবে। আবারও বলছি, ব্যাখ্যাটা মন গড়া ব্যাখ্যা নয়, সায়েন্টিফিক্যালি কারেক্ট, প্রপার অ্যান্ড কমপ্লিট ব্যাখ্যা। তাহলে এই ছিল মূলত তোমাদের 5 নম্বরের লাস্ট, তোমার যে রিডিউস সিলেবাসের লাস্ট চ্যাপ্টার বা 3rd চ্যাপ্টারের 5 নম্বরের লাস্ট সাজেশনস। আবারও বলছি, এর থেকে 2 নম্বর বা 3 নম্বরটা কিন্তু 2 নম্বরের প্রশ্নেও চলে যেতে পারে। ওভারঅল কিন্তু তোমাদের 2 বা 3 নম্বর কোয়েশ্চেন সাজেশন দেওয়া হয়ে গেল। প্রিভিয়াসলি তোমরা MCQ এবং শর্ট কোয়েশ্চেনও সাজেশনস পেয়েছো। আশা করি এর মাধ্যমে 3rd চ্যাপ্টার থেকে তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো প্রপারলি, তোমাদের কোনো অসুবিধা হবে না। আগত মাধ্যমিক পরীক্ষায় সাজেশনস তোমরা তোর থেকে কমন পাবেই, প্লাস অ্যান্সার কীভাবে লিখতে হয় যদি ভালো করে শুনে নাও আমি কীভাবে বললাম, তাহলে তোমাদের উপকার কিন্তু হবেই। আবারও বলি, কোনো প্রশ্নে অসুবিধা, উত্তর বুঝতে অসুবিধা, উত্তরটা আরও সুন্দর করে বুঝতে চাও, কোনো অসুবিধা চ্যাপ্টারে, এনি চ্যাপ্টার, তাহলে কিন্তু তোমাদের লাইভ ক্লাসে জয়েন করতে হবে।